আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুরে 4 গাড়িতে আগুন, বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির 3 কর্মী গ্রেপ্তার। বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের প্রধানমন্ত্রীর আহ্বান, 27 ক্যাটাগরিতে 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে প্রদান। এবং বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ ওয়াংখেড়েতে নিউজিল্যান্ড ও ভারতের হাই ভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি জামাতের পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনায় 3 বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া রাতে মিরপুরের বিভিন্ন স্থানে আরও 3টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুর 1, মিরপুর 10 ও বেড়িবাঁধের দীপনগরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর 10 নম্বরে জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগিয়ে চলে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। পরে তার মোবাইলে সহযোগীরা ফোন দিলে সেই সূত্র ধরে 2 জনকে আটক করা হয়। এ বিষয়ে মিরপুরের ডিসি বলেন, গ্রেফতার হাফিজুর, শহীদুল ও শামীম মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী। পেট্রোলটা কোথা থেকে পাইছে? যে এই যে 3 জনের ভিতরে যে হাফিজুর যার নাম, তার মোটরসাইকেলের হলো পেট্রোল। এই কাজটা তারা করেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই শান্তিপ্রিয় মিরপুরকে অশান্ত করা, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা, রাজনীতির নামে ফৌজদারি অপরাধ করা, অগ্নিসন্ত্রাস করা, মানুষের ক্ষতি সাধন করা। তাদের নির্দেশদাতা মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতা বলেও জানান তিনি। নাশকতাকারীরা 5,000 টাকার বিনিময়ে বাসে আগুন দেওয়ার কাজ করে বলে স্বীকারোক্তি দিয়েছে তারা। যে 3 জন ধরা পড়ছে তারা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড লেভেলের নেতাকর্মী। এদের আবার এই কাজে নিয়োজিত করছে তাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এই ওয়ার্ড লেভেলের যে নেতা 3 জন ধরা পড়ছে নেতাকর্মী, তাদের ভিতরে হাফিজুর রহমান হচ্ছে এদের আবার একটু সিনিয়র। তার কাছে আবার খরচের টাকা পয়সা দেওয়া আছে ওই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতার। অবরোধে জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকায় আছে বলে জানায় পুলিশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি জামাতের পঞ্চম দফা অবরোধের সবশেষ খবর জানাতে রাজধানীর নয়াপল্টন এলাকায় আছেন আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, এই মুহূর্তে নয়াপল্টন এলাকার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আল আভিব, আজ চলছে বিএনপি জামায়াতের ডাকা পঞ্চম ধাপের এই 48 ঘন্টার অবরোধ কর্মসূচি। অর্থাৎ আজ নভেম্বরের 15 তারিখ, গত 31 অক্টোবর থেকে কিন্তু বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচিটি পালন করে আসছে। প্রথমে 3 দিনের অবরোধ, এরপর 1 দিন বিরতি দিয়ে কিন্তু 2 দিনে অর্থাৎ 48 ঘন্টা করে এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এখন নয়াপল্টনের সামনে রয়েছি আমরা, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখনও কিন্তু সেই 28 অক্টোবরের পর থেকে এই কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের আনাগোনা আমরা আসলে দেখতে পাইনি। তবে এই কার্যালয়কে ঘিরে পুলিশের যে তৎপরতা, কিছুদিন আগেও অর্থাৎ গত পরশুদিন পর্যন্ত এই কার্যালয়টি কার্যত পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ ছিল এখানে পুলিশের। তবে গত পরশুদিন থেকে কিন্তু পুলিশ এখান থেকে সরে পাশের যে গলিটি রয়েছে সেই গলিতে পুলিশ অবস্থান নিয়েছে এবং সেখান থেকে পুলিশরা সেখানে সতর্ক অবস্থান নিয়েছে। কার্যালয়ের যে সম্মুখ অংশটি তারা ছেড়ে দিয়েছে। এখানেও আমরা দেখছি যে মাঝে মধ্যে বিএনপির নেতাকর্মীরা তারা বিক্ষিপ্তভাবে আসে, কার্যালয়ের সামনে দেখে চলে যায়, কিন্তু অবরোধের সমর্থনে কোনো ধরনের অবস্থান কিংবা সেই ধরনের কর্মসূচিও কিন্তু আমরা দেখতে পাইনি। তো বিক্ষিপ্তভাবে ঢাকার অন্যান্য জায়গায় বিএনপির এবং জামায়াতের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে ঝটিকা মিছিল করার
চেষ্টা করেছে, সেই খবর আমরা পেয়েছি বিভিন্ন সামাজিক মাধ্যম এবং যে বিভিন্ন আমাদের বিএনপির যেই সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমাদেরকে জানিয়েছে। আর অবরোধের চিত্র যদি বলি, রাজধানীতে সকাল থেকে আমরা দেখছি যে যানবাহন কিন্তু একেবারেই কম, যেহেতু আজকে একটি গুঞ্জন রয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এবং যেহেতু এই তফসিলকে ঘিরেই মূলত রাজনৈতিক যে উত্তাপ যে ছড়িয়েছে, তা আজ তফসিল ঘোষণা হলে হয়তো বা বিএনপি তারা গতকালকেও সংবাদ সম্মেলন করে ভার্চুয়ালি জানিয়েছেন যে এই তফসিল যেন বন্ধ ঘোষণা করা হয় এবং সিসির পদত্যাগ তারা দাবি করেছেন। তবে আজ সকাল 10টার দিকে নির্বাচন কমিশনের তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেখানে হয়তো বা নির্বাচনের রোডম্যাপ কিংবা তফসিল ঘোষণা হতে পারে, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। তো এই ঘোষণা আসার পর হয়তো বা বিএনপির জামাতের লোকজন তারা হয়তো আরও আন্দোলনে কিংবা রাজপথে কর্মসূচিতে তারা নামতে পারে, এমনটিই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং সেই প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন, তারা সতর্ক পাহারা দিচ্ছেন। আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার খবর পাইনি। রাজধানীতে এখন যদি বলি গণপরিবহন দু একটি করে বাস চলাচল করছে, সিএনজি রিক্সা চলছে, ব্যক্তিগত যানের সংখ্যাও আজ সকালে দেখছি অনেকটা কম, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা কিছুটা বাড়তে পারে। আলাভি, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে অবরোধের খবর। আক্তার, ধন্যবাদ আপনাকে। দেশের চলচ্চিত্র যেন বিদেশেও সমাদৃত হয় সে প্রত্যাশা জানিয়ে নির্মাতা কলাকুশলীদের বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেন বিনোদনের ক্ষেত্র সম্প্রসারিত হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে যারা নিজ কাজের মাধ্যমে সমৃদ্ধ করেছেন বা এখনও করে যাচ্ছেন, এমন শিল্পী কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। এবছর প্রখ্যাত শিল্পী মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং চিত্রনায়িকা রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য 2022 সালে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। এছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা সহ 27টি ক্যাটাগরিতে 33 জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দামাল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার গ্রহণ করেন ফরিদুর রেজা সাগর। 75 পরবর্তী সময়ে অপসংস্কৃতি চর্চা শুরু হয়েছিল উল্লেখ করে এই শিল্পের উন্নয়নে সরকারের নেওয়া কাজগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। কারণ যেহেতু আমাদের মানুষের সাধারণ জীবনে সচ্ছলতা এসেছে, তাই তারা বিনোদনের দিকে কিন্তু আরও ঝুঁকছে। কাজেই এই বিনোদনের ক্ষেত্রটাও তৈরি করে আপনারা দিতে পারেন। এবং আমাদের শিশু শিল্পীরা যে আমি দেখি তারা এত চমৎকার অভিনয় করে যে তা বলার মতো না। আর সেখান থেকে তো এখন আমাদের আস্তে আস্তে অনেক নায়িকাও গড়ে উঠেছে। কাজে শিশু চলচ্চিত্র নির্মাণের দিকে একটু বিশেষ দৃষ্টি দেবেন। সরকার প্রধান বলেন, একটু নজর দিলেই যে ভালো চলচ্চিত্র নির্মাণ সম্ভব তা প্রমাণ করেছে এদেশের নির্মাতারা। যারা বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু নজর দিলে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে যে খুব ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় তা কিন্তু প্রমাণ করেছেন। আমি বলতে পারি ইদানিংকালে যতগুলি চলচ্চিত্র বাংলাদেশে নির্মাণ হয়েছে প্রতিটি কিন্তু মানে পরিবার দেখতে পারে, মানুষ যেতে পারে, একসাথে বসতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে, অথবা দুঃখে কাঁদতে পারে, মানুষের সঙ্গে একাত্ম হতে পারে। এই যে একটা অনুভূতি সেটা কিন্তু ফিরে এসেছে। কাজেই আমরা বলবো এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন, সেটাই আমরা চাই। আমরা চাই যে আমাদের দেশের অঙ্গন ছাড়িয়ে আমাদের চলচ্চিত্র বিদেশেও সমাদৃত হোক। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মুজিব একটি জাতির রূপকার ছবিটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 প্রদান উপলক্ষে যেন চাঁদের হাট বসেছিল। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেতা কামরুল আলম খান খসরু ও অভিনেত্রী রওশন আরা রোজিনা।
দামাল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার গ্রহণ করেছেন ফরিদুর রেজা সাগর। এবছর ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড 6টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। এক ঝাঁক তারকার মিলন মেলায় আলো ঝলমলে পরিবেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 27টি ক্যাটাগরিতে 32 জন পুরস্কার গ্রহণ করেন। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এবছর আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রওশন আরা রোজিনা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু। 2022-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অপারেশন সুন্দরবনের শ্রেষ্ঠ মেকআপম্যান খোকন মোল্লা, শিমু চলচ্চিত্রে শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা তানসিনা শাহন, শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ, হাওয়া চলচ্চিত্রের শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ, রোহিঙ্গা চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান মঞ্জু, একই ছবির জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া, গোলই চলচ্চিত্রের শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এস.এ. হক অলিক, কুড়াপক্ষীর শূন্যে ওরা চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, দামাল চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর এবং গোলই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার খোরশেদ আলম খসরু, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ঘরে ফেরার প্রযোজক কামরুল আহসান, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযোজক শফিউল আলম ভুইয়া, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সৈয়দ রুবায়াত হোসেন, শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার যুগ্মভাবে কুড়াপক্ষীর শূন্যে ওরা প্রযোজক মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও পরাণ চলচ্চিত্রের প্রযোজক তামজিদ উল আলম পুরস্কার গ্রহণ করেন। এছাড়া পরাণ সিনেমায় শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম, পায়ের ছাপে শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন, শ্রেষ্ঠ গায়িকা পায়ের ছাপের জন্য আতিয়া আনিসা, শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে চন্দন সিনহা চলচ্চিত্র হৃদিতা, বাপ্পা মজুমদার চলচ্চিত্র অপারেশন সুন্দরবন, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রিপন খান চলচ্চিত্র পায়ের ছাপ, শিশু শিল্পী বিশেষ শাখায় ফারজিনা আক্তার, শ্রেষ্ঠ শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া ও বৃষ্টি আক্তার, শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা দীপু ইমাম, শ্রেষ্ঠ খল অভিনেতা সুভাষিস ভৌমিক, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে আফসানা মিমি চলচ্চিত্র পাপ পুণ্য, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী যুগ্মভাবে জয়া হাসান চলচ্চিত্র বিউটি সার্কাস, রিকিতা নন্দিনী শিমু চলচ্চিত্র শিমু, হাওয়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী পুরস্কার গ্রহণ করেন। জাতীয় পর্যায়ে সর্বোচ্চ পুরস্কার পেয়ে দারুণ আনন্দিত পুরস্কার বিজয়ীরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এত বড় সম্মাননা রাষ্ট্রীয়ভাবে পেয়েছি, আমি অনেক অনেক আনন্দিত। থিয়েটারের বাইরে, কাজের বাইরে আমার তো ফর্ম নষ্ট হয়ে গেছে, তো এই স্বীকৃতিটা আমাকে আমার কনফিডেন্সটাকে অনেক বেশি ফেরত দিল। প্রতিটি কাজের স্বীকৃতি কাজের দায়িত্বটা আরও বাড়িয়ে দেয়। সো আমার কাজের দায়িত্বটা আরও বেড়ে গেছে, আরও ভালো ভালো কাজ করতে হবে। খুবই ভালো লাগছে, অনুষ্ঠানটি উপভোগ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমার বারবারই নেওয়ার সুযোগ হয়েছে, এবারও আমি নেব এবং ভবিষ্যতে আরও চাই, ওনার হাত থেকেই নিতে চাই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা তো একজন শিল্পীর জন্য সবচাইতে বড় প্রাপ্তি, রাষ্ট্রীয় স্বীকৃতি। সবারই ভালো লাগার কথা, আমারও লাগছে। জানি না কতটুকু অবদান রাখতে পেরেছি চলচ্চিত্রে। চলচ্চিত্রের জন্য হলো শ্রেষ্ঠ যে পুরস্কারটা আমাকে এদেশের রাষ্ট্র দিয়েছেন, এই জন্য আমি সত্যি সত্যি আনন্দিত, গর্বিত। সম্মানটি আমাকে প্রথমত যেমন ভালো লাগাচ্ছে, তেমনি আমার দায়িত্বও বাড়ছে। যে কোনো সম্মানই দায়িত্ব বাড়ায়, তো সেই দায়িত্ব নিয়ে যেন কাজ করে যেতে পারে, এটা হচ্ছে মূল কথা। আর হচ্ছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারই হচ্ছে আমাদের চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, তো খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় সাইমন সাদিক, দিঘি, আদর আজাদ, পূজা চেরি, সুহানা সাবা, গাজী নূর, সঙ্গীতশিল্পী ইমরান, কোনাল ও জায়েদ খানের অনবদ্য পারফরমেন্স দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার নিও কেয়ার বিশ্বকাপ ক্রিকেট 2023। ফ্রুটিকা। ফিরে এলাম বিরতির পর। এবছর ঘোষণা করা 2022 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কুড়াপক্ষীর শূন্যে ওড়া চলচ্চিত্রটি 3টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। আন্তর্জাতিক পর্যায়েও সুনাম কুড়িয়েছে মূলধারার এই চলচ্চিত্র। সেরা চিত্রনাট্যকারের পুরস্কারে ভূষিত হওয়া মোহাম্মদ কাইয়ুম বলেন, বহু বছরের কষ্টের ফসল এই অর্জন। আগামীতে গ্রামীণ জীবনের গল্প নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। আজ বিকেল 3টায় সিনেমাটি চ্যানেল আই এ প্রচার হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে।
2022 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে দুটি সিনেমা। এর মধ্যে রয়েছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রযোজিত চলচ্চিত্র কুড়া পক্ষীর শূন্যে ওড়া। এছাড়া শ্রেষ্ঠ চিত্রনাট্যকার শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কৃত হয়েছে সিনেমাটি। হাওর অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে কুড়া পক্ষীর শূন্যে ওড়া। সিনেমায় হাওর অঞ্চল মানুষের জীবন, মৃত্যু, আয় ব্যয়, সঞ্চয় সবকিছু পুঁজি বলতে শুধু ধান, সেটিকেই ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে ফসলের হাসিতে জীবন রাঙিয়ে যায়, পরক্ষণে ভয় আসতে চলেছে সেই ভয়াবহ চেনা দুর্যোগ বন্যা। কুলহীন এসব মানুষের ভেসে ভেসে টিকে থাকার গল্পকে দারুণভাবে তুলে ধরা হয়েছে কুড়া পক্ষীর শূন্যে ওড়া সিনেমাতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনাট্যকার ও পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, হাওড়ের মানুষের জীবনযুদ্ধ তুলে ধরতে নানা প্রতিকূলতার মধ্যে সিনেমাটি নির্মিত হয়েছে। এটা ঠিক আসলে আমার ব্যক্তিগত পুরস্কার না, এটা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যে অভিনেতা অভিনেত্রী কলাকুশলী যারা ছিল, এটা সকলের একটা প্রাপ্তি এবং সকলের একটা অর্জন। এত দূরে গিয়ে একটা দুর্গম এলাকা, সেখানে ধরুন শীতকালে শুকনো মৌসুমে একরকম পরিস্থিতি থাকে, বর্ষাকালে পানিতে থইতে যাতায়াত থেকে শুরু করে আমাদের থাকা খাওয়া এবং কাজ করা এবং খুবই সামান্য ইকুইপমেন্ট আমরা নিয়ে যেতে পেরেছি, আমরা ভারী কোনো যন্ত্রপাতি নিয়ে যেতে পারিনি। সব মিলিয়ে পুরো সময়টাই আমাদেরকে প্রতিকূলতার মধ্য দিয়েই কাজ করতে হয়েছে। 3টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই পরিচালক বলেন, আগামী দিনে কাজের ক্ষুধা আরও বেড়ে গেল। সিনেমা আসলে একটা শিল্প মাধ্যম এবং সিনেমার মাধ্যমে আমাদের জীবন, সমাজ এবং সময়ের যে একটা দলিল এবং আমাদের ভাবনার খোরাক, চিন্তার খোরাক দিয়ে যে মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার এই চেষ্টাটা আমি করে যেতে থাকবো। সম্ভব হলে আরও সিনেমা বানাবো। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলা বিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আক্তার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়িতে দেশি প্রজাতির কই, শিং ও পাবদা মাছের চাষ বাড়ছে। ছোট আয়তনের পুকুরে বেশি মাছ চাষ করা যায় বলে এতে লাভবান হচ্ছে চাষি। দেশি প্রজাতির মাছের চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক। এবার প্রকৃতি সংবাদ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটকের সংখ্যা বৃদ্ধি করতে পরিবেশ বান্ধব আরও 4টি ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে কালাবাগী ইকো ট্যুরিজম কেন্দ্র উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী। বন বিভাগ বলছে, সুন্দরবন রক্ষার পাশাপাশি আশপাশের জনগোষ্ঠীর আয়ের নতুন পথ উন্মোচন হবে। এবার খেলার খবর।